আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে করব জয়, কীভাবে জয় করতে হবে সেই সিস্টেমটা আজকে ক্লাসের মধ্যে তোমাদের শেখাবো। তো তুমি খুব সহজেই কিভাবে এই বিশ্ববিদ্যালয়কে জয় করতে পারো সেই টেকনিকগুলো আজকে তোমাদের বলবো, এবং তোমাকে কোন টপিক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন ফর্মুলাকে ইউজ করতে হবে সেই বিষয়গুলো আজকের লাইভ ক্লাসে বলবো। তো প্রিয় ভাইরা, দেরি করবা না, খুব ঝটপট আজকে ক্লাসের মধ্যে যুক্ত হয়ে যাবা। আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই স্পেশাল হবে। আমি প্রায় ক্লাসের মধ্যে বলি, তুমি সব বিষয়ে দক্ষ হবা, মানে তোমার সব বই জানতে হবে এরকম না, তুমি একটা বিষয় দক্ষ হবা ঠিক আছে, কিন্তু তোমাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে এমন একটা রুলস আছে যে তুমি একটা বিষয় দক্ষ বাট বাকিগুলো তুমি পারো না, তাহলে তুমি করলা, তাহলে তুমি ফেল। একটা শিক্ষার্থী তোমার হচ্ছে জাস্ট ইংলিশে ভালো পারে, সে জিকে ভালো পারে, মনে করে সে জিকে ভালো পারে, বাট ইংলিশ বাংলা সে পারে না, তাহলে সে গোলালো, তার ফলাফল কী হবে? জিরো হবে। তুমি সকল বিষয় জানবা, কিন্তু তার মধ্যে একটা বিষয় থাকবে না যেটা তুমি স্ট্রং, যেটা তুমি বেশ শক্তিশালী থাকবে না, এরকম একটা বিষয়। সেটা যাতে বাংলা হয়, কারণ বাংলায় 30টা কোশ্চেন থাকে, অথবা সেটা যে জিকে হয়, কারণ এগুলো একটু সহজ, এইগুলো তোমার স্ট্রং পয়েন্ট, এগুলোর মধ্যে কোপটা দিতে হবে এখানে, বুঝছো? মূল খেলাটা কিন্তু এখানে হবে। তো প্রিয় ভাইরা, দ্রুত আমার সাথে একটু দ্রুত যুক্ত হবা। দেখতে পাচ্ছ অনেকে ইতিমধ্যে যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, হ্যাঁ, একটু দ্রুত আসবা ভাইয়া। আমি আজকে সুন্দর মতো তোমাকে দেখাবো কিভাবে তুমি খুব সহজে বুঝতে পারবা যে তোমাকে কোন টপিকটা পড়া উচিত, কোন টপিকটা বাদ দেওয়া উচিত, এখন থেকে সিলেক্ট করতে পারবা। ওকে, এই তো প্রিয় ভাইরা চলে আসছো, এক এক করে সবাই চলে আসছো। ওকে, তাহলে আমি তোমাকে ধাপে ধাপে সবগুলো বিষয় তোমাদের সাথে আলোচনা করব, ধাপে ধাপে সবগুলো বিষয় তোমাদের দেখাবো, একেবারে এটু যে ধরে ধরে তোমাদের সবগুলো বিষয় দেখানোর চেষ্টা করব। তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি, এই যে বিগত বছরের প্রশ্ন বাংলা আসছে, এবং তোমাকে দেখাবো যে আমাদের যে শাটল প্রশ্ন ব্যাংকটা আছে না ভাইয়া, এই শাটল প্রশ্ন ব্যাংকটা আছে না, এই শাটল প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাগুলো কীরকম দিয়েছি, আমি সব দিব না, আমি সবগুলো ব্যাখ্যা দিচ্ছি না, আর যেটার মধ্যে ব্যাখ্যা দিয়েছি সেটা সম্পূর্ণ দিই নাই, জাস্ট তোমাকে বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু দিয়েছি। কিন্তু শাটল প্রশ্নের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, ওটা তোমরা সংগ্রহ করবা, ওটার মধ্যে পেয়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমার প্রথম যে টপিকটা, প্রথম যে বিষয়টা সেটা খেয়াল করো, সেটা হচ্ছে কি, এই যে এখানে দেওয়া আছে আমার বাংলার যে বিগত বছরের কোশ্চেনগুলো আমি তোমাদের দেখাবো, বিগত বছরের কোশ্চেনগুলো তোমাদের সাথে অ্যানালাইসিস করবো। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার জন্য আমার প্রথম যে কোশ্চেনটা আছে খেয়াল করো, আজকে তোমাকে আমি সুন্দর মতো দেখাবো যে তোমাকে আসলে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন টপিকটা। টপিক তো ভাই অনেক আছে, টপিক অনেক আছে, তোমাকে কোনটা গুরুত্ব দিতে হবে সেটা তোমাকে এক এক করে সবগুলো দেখাবো। দেখো, আমার একেবারে প্রথম একটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে একটা বানান, শুদ্ধ বানান থেকে আসছে। যারা ডি ইউনিট পরীক্ষা দিবা, খেয়াল করো, যারা ডি ইউনিট পরীক্ষা দিবা, তোমাদের জন্য যারা ডি ইউনিট পরীক্ষা দিবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট পরীক্ষা দিতে পয়েন্ট লাগে 8.00, অর্থাৎ তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, তোমার জিপিএ লাগবে, দুইটা মিলে কত লাগবে? 8 পয়েন্ট লাগবে, তাহলে তুমি ডি ইউনিটে আবেদন করতে পারবা। এখন ডি ইউনিটে আবেদন করার পরে এখানে বাংলায় পরীক্ষা দিতে হবে 30 মার্ক, বাংলা কয় মার্ক? 30। ইংলিশে কত ভাইয়া? ইংলিশে হচ্ছে আমার 30, কত হলো? 60। বাকি আইকিউ হচ্ছে কত? আইকিউ হচ্ছে 20 মার্ক, যেটাকে আমরা বলি মানে হচ্ছে বিশ্লেষণ দক্ষতা বা আইকিউ বলি। আর কত হলো বা 30, 30, 60 আর 20 কত? 80 হয়েছে। এখন তার মধ্যে জিকে অথবা ম্যাথ অথবা ইকোনমিক্স আর কি, হ্যাঁ, এই তিনটা প্রত্যেকটার মধ্যে 20 করে থাকবে, 20, 20, এখানেও 20, 20। এখন এই তিনটা থেকে তোমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, যেই কোনো একটা অ্যান্সার করতে হবে, বুঝতে পারছো? তাহলে জিকে, ম্যাথ, ইকোনমিক্স এখানে অপশনাল দেওয়া আছে, এখান থেকে তিনটা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, 20 মার্ক। আর এখানে হচ্ছে আমার 80, তাহলে 20 আর 80 কত ভাইয়া? মোট হচ্ছে আমার 100 মার্ক। আর বাকি 10 মার্ক হচ্ছে তোমার জিপিএর উপরে ডিপেন্ড করবে। বাকি 10 মার্ক কি ভাইয়া? তোমার জিপিএ। বাকি 10 মার্ক হচ্ছে তোমার জিপিএ কাউন্ট করা হবে। এই যে দেখো, চান্স পাওয়া যে কেন সহজ, এতবার চিলে চিলে বলি কেন সহজ, এই যে এই কারণে সহজ। তোমার জিপিএ খারাপ, কোনো সমস্যা নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে জিপিএ মার্ক হচ্ছে 20 মার্ক। এখন মনে করো তোমার জিপিএ 5 পয়েন্ট না, তোমার 5 পাও নাই, তুমি 5 পাও নাই, তুমি পাইছো কত ভাইয়া? 4.50 পাইছো। এখন যে জিপিএ মার্ক যদি হয়তো 20 মার্ক, তাহলে তুমি কত পাইছো? নাম্বার কম পাইছো, কত? 1 নাম্বার কিন্তু তোমার কম হইতো, কারণ তুমি 0.50 মানে কি 2 গুণ করবে, 1 নাম্বার কম হইতো। এখন জিপিএ মার্ক কম থাকার কারণে যাদের জিপিএ কম আছে, এখন যাদের জিপিএ কম আছে তার ক্ষেত্রে শুধুমাত্র এখানে 1 কাটা যাবে না, তার ক্ষেত্রে কত যাবে? মাত্র 5.50।
জিপিএ মার্ক যত বাড়বে, যাদের জিপিএ কম তাদের সমস্যা হবে, তাদের সমস্যা হবে। তাহলে জিপিএ মার্ক মাত্র 10 মার্ক, এই 10 মার্কের মধ্যে যাদের জিপিএ কম আছে তাদের সুবিধা হয়েছে। তাদের কি হয়েছে? তাদের সুবিধাটা এখানে হয়েছে। তাহলে বুঝতে পারো সুবিধা কোন জায়গায় হয়েছে। এখন আমি আসবো এই যে এই সকল যে বানানগুলো আছে, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা এই যে পরীক্ষাটা দিয়ে আসছো, এই বানানটা পারো নাই। আমি বেচের মধ্যে সেকেন্ড টাইম গোল্ডেন বেচের মধ্যে ইতিমধ্যে 600-700 শিক্ষার্থীর মধ্যে আমি এই নিয়মটা পড়াইছি, এবং নিয়মটা টেকনিকটা শিখাইছিলাম ভাবে শখের পক্ষে কে বেয়া শফিক, শখের পক্ষে হচ্ছে শফিক। এই জায়গায় একটা নাম পড়াইছিলাম, এরকম একটা শব্দতে শিখাইছিলাম, শখের পক্ষে শফিক। এর মাধ্যমে কি শিখবো? এর মাধ্যমে আমি একটা জিনিস শিখবো, তোমাকে বলে দেই। দেখো কি শিখবে এখানে, দেখো খেয়াল করো নিচের কোনটি শুদ্ধ বানান। দেখো এখানে বেদলটা কোথায়, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বিসর্গ নিয়ে। কি নিয়ে? বিসর্গটা নিয়ে সমস্যা হয়েছে। বিসর্গ কোনটা ভাই? যেটাকে বলে বিসর্গ, এটাকে বলে বিসর্গ। সমস্যা হচ্ছে এই বিসর্গটা নিয়ে। বিসর্গ থাকবে কি থাকবে না, বিসর্গ থাকবে কি থাকবে না। এখন তুমি কিভাবে বুঝবা, খুব সহজে কিভাবে মনে রাখবা যে কোন শব্দের মধ্যে বিসর্গ থাকবে, কোন শব্দের মধ্যে বিসর্গ থাকবে না, তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? দেখো খেয়াল করো, জাস্ট মনে রাখবা কোন বিসর্গের পরে যদি দেখো স আছে, অথবা স, অথবা কি খ, অথবা প, অথবা কি প, অথবা ক্ষিয়, অথবা কি ক্ষিয়, অথবা তালব্য, অথবা ফ, অথবা ক, যদি কোনো শব্দ পাও তাহলে ধরে নিবা সেখানে বিসর্গ থাকবে। তাহলে কি সেখানে কি থাকবে? বিসর্গ থাকবে। আমি আবার বলতেছি, যদি দেখো কোনো শব্দে প আছে, ফ আছে, ক্ষিয় আছে, বা খ আছে, অথবা দন্ত স আছে, যদি থাকে তাহলে সেখানে আমার বিসর্গটা থাকবে কি? বহাল থাকবে। এখন দেখো খেয়াল করো ভাইয়া, তোমাকে আমি নিয়ম শিখাইলাম, বিসর্গ থাকবে কোথায় কথা তোমাকে শিখাইলাম। এখন দেখো তো এখানে বিসর্গ দেওয়া আছে, শেষে কি আছে? প আছে, তার মানে কি বিসর্গ থাকার কথা, সমস্যা নাই, এখানে ঠিক আছে। এখানে বিসর্গ নাই, তার মানে এটা ভুল, এখানে বিসর্গ নাই, এটা ভুল। শিরোপীড়া, দেখো এই বানানটার মধ্যে বিসর্গ দেওয়া আছে, এটার মধ্যে বিসর্গ নাই, তাহলে মানে এটাও বাদ। আমি বাদ দেওয়া শিখলাম, বাদ দেওয়া শেখার পরে আমি দেখলাম আমার এই যে দুইটা, এই যে একটা আর এই যে একটা, এই দুইটার মধ্যে আমার যে কোনো একটা অ্যান্সার হবে, এই দুইটার মধ্যে আমার যে কোনো একটা অ্যান্সার হবে। এখন এই অ্যান্সারটা কোনটা হবে? এই অ্যান্সার কোনটা হবে খেয়াল করো। এখন আমি পীড়া মানে কি? পীড়া মানে দুঃখ, বেদনা, কষ্ট। এই পীড়া বানানটা হচ্ছে এইভাবে, পি রয়াকার রা, পীড়া দীর্ঘার দিয়ে, কি দিবে? দীর্ঘার দিয়ে। এখন দেখছো তুমি এটা ঠিক আছে, এখানে বিসর্গ হবে, এখানেও বিসর্গ হবে, কিন্তু কি কারণে বিসর্গ হবে? এই যে প আছে, একটু পড়লাম, প থাকলে বিসর্গ থাকবে, প থাকলে বিসর্গ ভল থাকবে। যেমন আমি বললাম মনোকষ্ট, খেয়াল করো, মনো করে কি বললাম? কষ্ট। খেয়াল করো এখানে কি বিসর্গ হবে? হ্যাঁ, বিসর্গ এখানে হবে। কারণ কি ভাইয়া? এই যে ক আছে, বুঝে শখের পক্ষে শফিক, ক আছে এখানে, শফিকের মধ্যে ক আছে, এই ক থাকার কারণে এখানে কি হবে? বিসর্গ বল থাকবে। দ্যাট মিনস সে একইভাবে এই শিরোপীড়া মানে কি? এই যে এটা হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, এর পরবর্তী আসি ভাইয়া। তাহলে আমি এখন ব্যাখ্যায় আসি। ব্যাখ্যাটা কিরকম হবে? দেখো সঠিক প্রশ্নের মধ্যে এটা জাস্ট উপর অংশ দিছে আর কি, উপরের অংশটা, নিচে আরো আছে দিন এইগুলো। এখন বানানগুলো দেখি আমি, দেখো বানানগুলো কিরকম। এখানে লেখা আছে অশুদ্ধ বানানগুলো, দেখো অতিথি বানানটা অশুদ্ধ। শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে অতিথি, সবগুলো রসিকার, সবগুলো কি হবে? রসিকার হবে। এবার আসি অধ্যয়ন বানানটা, অধ্যয়ন বানানোর মধ্যে আকার নাই, এখানে আকার হবে না, অধ্যয়ন হবে, অধ্যয়ন না, অধ্যয়ন। বুৎপত্তি বানানের মধ্যে একটা জফলা হবে, কি হবে? জফলা হবে। বিভীষিকা বানানের মধ্যে দীর্ঘার হবে, বি, বয়স্কার বি, বয় দীর্ঘার বি, বিভি মূর্ধন্য শিকার কয়াকার কা, বিভীষিকা। এই যে বিভীষিকা বানানটা হচ্ছে এটা, ঠিক আছে? এইভাবে। পরে মন্ত্রিসভা, দেখো যদি বলা হয় মন্ত্রী, কি বলা হয়েছে? মন্ত্রী। এই যে মন্ত্রী বলা হয় তাহলে ঠিক আছে, তাহলে দীর্ঘার হবে। আবার বলতেছি, যদি বলা হয় মন্ত্রী তাহলে দীর্ঘার। যদি মন্ত্রীর সাথে আলাদা করে সভা যোগ করি, সহায়কার বয়াকার বা সভা, মন্ত্রী সভা, তখন এই যে দীর্ঘারটা থাকবে না, তখন কি হবে? রসিকার হয়ে যাবে। তাহলে মন্ত্রিসভা এখানে কি হবে না? দীর্ঘার হবে না, মন্ত্রিসভা এটা হবে, মন্ত্রিসভা। বুঝতে পারছো কেন হইতেছে? একেবারে সুন্দর ধরে ধরে বুঝাবো, আর কি ধরে ধরে বুঝাবো। পরে আসো দেখো এই সন্ধিহান বানানের মধ্যে দহ দিছে, দহ, সন্ধিহান। সন্ধির বানানের মধ্যে সবসময় আউডুবঙ্গা দ, যেটাকে আমরা দ বলি, দ, সন্ধি হয়কার হা ন, সন্ধিহান। দেখছো একটু পার্থক্য, জাস্ট ক্ষুদ্র পার্থক্য। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, পেস লাগাই ফেলে, এখানে পাশে লাগাই ফেলে। সংবলিত সূচিপত্র বানানোর মধ্যে আগে দীর্ঘা দিতাম, বাট এখানে কি হবে? রসিকার হবে। পরে দেখো সুষ্ঠু, মানে বানানটা রসিকার, দুইটাই রসিকার হবে। পরে স্বামী গৃহ,
কি বলছে স্বামী গৃহ না, গৃহ স্বামী, স্বামী গৃহ না, এটা কি হয় গৃহ স্বামী হয়। এগুলো হচ্ছে আমি জাস্ট তোমাকে ডেমো দিলাম। শাটল যে প্রশ্ন ব্যাংকটা আছে, শাটল প্রশ্ন ব্যাংকের মধ্যে আরো বিস্তারিত দেওয়া আছে, আরো বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখন আসি, এইগুলো দেখলাম, বানানগুলো দেখলাম, হয়েছে। ওকে, পরবর্তী আসি। পরবর্তী কি বলছে দেখো, এই যে টপিকটা, প্রথম টপিক পেলাম কি, প্রথম টপিক পেলাম বানান। কি পাইছে ভাইয়া, আমি বানান পেলাম, বানান। তাহলে তুমি বানান থেকে অবশ্যই পড়বা। বাংলার মধ্যে যে বানানগুলো ইতিপূর্বে পরীক্ষা আসছে, আমি আবার বলে দিচ্ছি, তুমি কোনগুলো গুরুত্ব সহকারে দেখবে এখন থেকে। বিগত বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে বানানগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, যেমন কি কি, বিভীষিকা, পিপীলিকা, সমীচীন, মুমূর্ষ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এই যে বিভীষিকা দেখলাম, অধ্যয়ন দেখলাম, হ্যাঁ, মুমূর্ষ, শুশ্রূষা, এই যে বানানগুলো শব্দ বলছি না ভাইয়া, এই শব্দগুলো প্রত্যেকবার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসে। বিভীষিকা, সমীচীন, তারপর হচ্ছে কি, মুহুর্মুহু, মুমূর্ষু, শুশ্রূষা, এই উদিচি, এই শব্দগুলো ঘুরে পিছে এগুলো আসে। এগুলো জাস্ট দুই একটা জাস্ট চোখের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখবা, এগুলো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, এরপরে দেখি, এরপর কি আছে, নিচের কোনটি আরবি শব্দ গত বছর মানে এবছর যারা পরীক্ষা দিচ্ছ, এবছর পরীক্ষার মধ্যে এই যে আরবি, কি বলছে আরবি শব্দ, খেয়াল করো, শব্দ বর্ণনা থেকে, শব্দের উৎস থেকে পরীক্ষায় এবার আগামী বছর পরীক্ষা প্রশ্নটা লেখা 100% শিওর, এখানে কোনো সন্দেহ নাই। মানে শব্দের উৎস থেকে, মানে এই শব্দটা কোন জায়গা থেকে আসছে, এই শব্দটা উৎস কি, এরকম রিলেটেড প্রশ্ন আগামী বছর আসবে, এটা 100% শিওর। লিখে রাখো সুন্দর মতো, খাতা সাইড দিয়ে লিখে রাখো যে শব্দের উৎস থেকে বাংলা যে 30 মার্ক থাকে তার মধ্যে 1 থেকে 2টা মার্ক তোমার শব্দের উৎস থেকে আসবে, এটা 100% শিওর। শব্দের উৎস থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এখন কোন কোন শব্দ থেকে আসতে পারে একটু ধারণা দিই, কোন কোন শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। যেমন তোমার হচ্ছে কি, যেমন ফার্সি, যেমন কি ভাইয়া, যেমন ফার্সি, যেমন আরবি থেকে আসতে পারে, আরবি থেকে আসতে পারে, অথবা পর্তুগিজ, এই যে পর্তুগিজ থেকে পরীক্ষা আসে, পর্তুগিজ থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এবং চীনা শব্দ, কি শব্দ, চীনা শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। জাস্ট এই চারটা, আরবি, ফার্সি, পর্তুগিজ আর চীনা, আরবি, ফার্সি, পর্তুগিজ, চীনা, এই 4 ধরনের বা 4 ক্যাটাগরি শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এখন দেখো তোমাকে চীনার উপায়গুলো বলে দিচ্ছি। দেখো আরবি শব্দ কোনটা, এই চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ, দারোগা, নামাজ ফার্সি শব্দ। এখন বলছে আরবি শব্দ কোনটা, এই যে নগদ, এই যে আমরা নগদে লেনদেন করি, নগদে বেচা কিনা করে কত কিছু করি, এই নগদ শব্দটা যে আরবি শব্দ আমরা জানি না। নগদ বলতেছি, নগদ টাকা, নগদ শব্দের আরবি শব্দ, নগদ শব্দটা কি আরবি শব্দ। তাহলে নগদ শব্দ হচ্ছে আরবি শব্দ। একটু খেয়াল করো, এই যে যেটাকে বলছিলাম না চীনা শব্দ, কি শব্দ ভাইয়া, চীনা শব্দ বলছিলাম না, চীনা শব্দ মনে রাখার উপায় হচ্ছে জাস্ট চা। এই যে আমরা চা খাই, চিটাঙ্গা মানুষ যারা আছে, চাটগে পোলাপান যারা আছে, তারা চা ছাড়া কিছু বোঝে না। এই যে চা শব্দটা, এই চা শব্দটা হচ্ছে চীনা শব্দ। পরে চার সাথে চিনি দেয়, কি দেয় ভাইয়া, এর চার সাথে চিনি দেয়, চার সাথে চিনি ইউজ করা হয়। এ চা চিনি দুইটাই চীনা শব্দ, চা চিনি দুইটা চীনা শব্দ, ঠিক আছে, মনে রাখবে এভাবে। চীনা শব্দ মনে রাখা, জাস্ট চা চিনি, এখানে চৌ আছে, এখানেও চৌ আছে, ক্লিয়ার। ওকে, এখন আসি, পরে একটু আসি, কিছু আরবি শব্দ তোমাকে দেখায়, কিছু আরবি শব্দ দেখো, আরবি শব্দ যেমন মজলিস, ময়দান, মশলা, এই যে মশলা, গরম মশলা বলি, কত মশলা, এই যে মশলা শব্দটা, মসজিদ, মহকুমা, মহরম, মতব্বর, মাতব্বর, মামলা, মালিক, মুসাফির, মোকদ্দমা, এই যে নগদ, পরে মোল্লা, পরে মুহুরি, পরে রেওয়াজ, হ্যাঁ রেওয়াজ, এই শব্দগুলো হচ্ছে আরবি শব্দ। কি শব্দ, আরবি শব্দ। এই যে মামলা, এই যে মানুষের নামে মানুষের মামলা করে, অভিযোগ করে, মামলা করে, এটা হচ্ছে কি আরবি শব্দ। দেখছো, আমরা দৈনন্দিন মানে আমরা জানি না, আমরা বাংলা শব্দ কয়টা বলি জানি না, আমরা প্রতিনিয়তই মানে মানুষ থেকে হাওলাত করা শব্দগুলো ইউজ করি, যেমন আমার পাশে জানলা আছে, জানালাকে জানালা মনে করো, আমার একটা চেয়ার আছে, এখানে চেয়ার, এই চেয়ারটা আছে, চেয়ারটা ইংরেজি শব্দ, চেয়ারটা কি ভাইয়া, চেয়ারটা হচ্ছে ইংরেজি শব্দ, বাট চেয়ারের যে বাংলা শব্দটা এটা হচ্ছে কেদারা। কি ভাইয়া, এখন তুমি কই বলবা কেদারাটা দে রে, এই সুমাইয়া বা এই শান্ত, তোমাকে কেদারাটা দে, বলো না, তুমি বলো কে চেয়ারটা দে, চেয়ারটা হচ্ছে চেয়ারটা হচ্ছে ইংরেজি শব্দ, বুঝতে পারছো। আমরা কত হালাত করে চলি, মানুষের শব্দগুলো নিয়ে চলে আর কি। তাহলে এগুলো হচ্ছে দেখলাম। আর একটু বলে রাখি, পর্তুগিজ শব্দ, এই পর্তুগিজ শব্দের মধ্যে কি কি আছে, গিজরা আছে, পরে পাদ্রি আছে, পরে হচ্ছে কি আলকাত্রা আছে, এই যে বন্দুক দিয়ে গুলি করে, বন্দুক শব্দ হচ্ছে কি তোমার হচ্ছে পর্তুগিজ শব্দ। চাবি শব্দ পর্তুগিজ শব্দ, বুঝতে পারছো। পরে হচ্ছে কি আলমিরা, এই যে আলমিরা থাকে, আলমিরা
আনারস, বালতি, এই শব্দগুলো হচ্ছে কি প্রত্যেকটা শব্দ, জাস্ট কয়েকটা শব্দ তোমাকে শিখে নিতে হবে, দেখে নিতে হবে, তাহলে দেখবে তোমার এগুলো আর সমস্যা হবে না। হয়তো প্রথম তোমার একটা সমস্যা হইতে পারে, ইন ফিউচার সমস্যা হবে না। ওকে, পরে আসি। এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের বেচের, অর্থাৎ যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য হচ্ছে এই বেচের মধ্যে একটা সেম একই রকম ভাবে ক্লাস থাকবে, এবং ক্লাস শেষে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মডেল টেস্ট থাকবে, সাপ্তাহিক মডেল টেস্ট থাকবে, মেগা মডেল টেস্ট এবং মাসিক মডেল টেস্ট ফার্স্ট টাইমের জন্য, যারা ফার্স্ট টাইমার আছো আর কি। বিআরডি একসাথে, বিআরডি একসাথে যারা ফার্স্ট টাইমার তাদের জন্য এই যে ক্লাস সংখ্যা এখানে দেওয়া আছে, একেবারে ভেঙে ভেঙে লেকচার শিট থাকবে, প্রত্যেকটা জিনিস পড়ানোর পরে মডেল টেস্ট থাকবে, সপ্তাহ শেষে সাপ্তাহিক মডেল টেস্ট, মাস শেষে মাসিক মডেল টেস্ট, এবং 5টা লেকচার শেষ হওয়ার পরে মেগা মডেল টেস্ট। ওকে, পরে আসি ভাই, দেখো পরেরটা আমরা দেখি, তোমরা সুখে থাকো। এই যে ভাই দেখো, তোমরা কি থাকো? সুখে থাকো। এখন এই যে তোমরা সুখে থাকো জিনিসটা বোঝো আগে। আমি বললাম তুমি পাস করো, আমি বললাম তুমি পাস করো, তোমার মঙ্গল হোক, আমি বললাম তোমার মঙ্গল হোক, মনে করে বললাম আমি বললাম তোমার মঙ্গল হোক, আমি বললাম যে তুমি ভালো হও, তুমি সুস্থ হও, এর মানে কি আমি তোমার মানে কি শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো যাচ্ছি। এখন তোমার সুখে, তোমরা সুখে থাকো, তোমরা সুখে থাকো, এই যে বাক্যটা আমরা সেন্টেন্স 5 প্রকার পড়ছি না ভাইয়া? বিবৃতিমূলক, প্রশ্নবোধক, ইচ্ছাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, হ্যাঁ, পরে বিস্ময়সূচক বাক্য পড়ছি না আমরা। এখন প্রশ্ন করা হয়েছে এই শব্দটা বা এই বাক্যটা এটা কোন ধরনের বাক্য? এটা কি অনুরোধ করছে তোমরা সুখে থাকবে, এটা অনুরোধ হয়েছে না? আমি যদি বলতাম আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে কি দাও? 1 গ্লাস পানি দাও, দরজাটা কি করো? লাগিয়ে দাও, দরজাটা লাগিয়ে দাও, ফ্যানটা অফ করো, বাতিটা অন করো, এটা হচ্ছে কি একটা অনুরোধ, হ্যাঁ, মানে অনুরোধ বা উপদেশ এরকম কিছু। এখন তোমরা সুখে দেখো, এটা কি কি করছে? আদেশ করছে? আদেশও করে নাই। এটা কি উপদেশ দিয়েছে? না। উপদেশ কখন দেবে? বলবে যে সদা সত্য কথা বলবে, এটা হচ্ছে উপদেশ। সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, এটা উপদেশ। দেখো তো, তোমরা সুখে থাকো এই বাক্যটা কোন ধরনের বাক্য হইতে পারে? এটা হচ্ছে কি আমি ইচ্ছা প্রকাশ করলাম, কি করলাম? আমি, তুমি সুখে থাকো, তুমি সুখে থাকো, আমি ইচ্ছা প্রকাশ করলাম, কি করলাম? ইচ্ছা প্রকাশ করলাম। এটাকে বলে ইংলিশে বলে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে এই যে এটা, তোমরা সুখে থাকো, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আর যদি বলতো তুই এখান থেকে চলে যা, আদেশ করলাম, হ্যাঁ, তুই এটা করিস না, নিষেধ করলাম, তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি হইতো? ইম্পারেটিভ সেন্টেন্স হইতো। ওকে, পরবর্তী প্রশ্ন আসিবে। হ্যাঁ, দেখো তাহলে এটা উত্তর হচ্ছে কি বি নাম্বারটা, তুমি জানো এটা হচ্ছে উত্তর কি বি নাম্বারটা। নেক্সট কোশ্চেন আসি। এই যে এটা আমি গতবার এখন ভিডিও দিছি, ভিডিওতে ক্লাসের মধ্যে বলেছি যে 11 শব্দটা পড়িয়েছি। আমি গতবার ক্লাসের মধ্যে 11 শব্দটা পড়িয়েছি, পরীক্ষা হলে গিয়ে 11 শব্দটা পরীক্ষার প্রশ্ন আসছে। একটু খেয়াল করো, পরীক্ষার ঠিক 2 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে 11 শব্দটা বলছিলাম যে গুরুত্বপূর্ণ যে পারিবারিক শব্দগুলো তুমি পড়ে যাবা, এই শব্দটা আসছিল। এখন 11 জিনিসটা আসলে কি? পরীক্ষায় আমি পড়াইছিলাম কি পণ্যকার পড়াইছিলাম, এরকম কিছু পড়াইছিলাম আর কি, বাট পরীক্ষায় আসছে অন্য শব্দ দিয়ে। বাট তোমাকে বুঝতে হবে যে 11 জিনিসটা আসলে কি, 11 জিনিসটা আসলে কি বোঝায়। তুমি দেখবা যারা চট্টগ্রামের আছো বা স্থানীয় আছো, চট্টগ্রামের মধ্যে দেখবা এখানে আন্দারখিল্লা একটা জায়গা আছে, যে জায়গাটার মধ্যে লেখা আছে 11 শোপ লেখা আছে। এর মানে কি একটু দেখি, দেখো এর মানে কি? এই যে 11 যে শব্দটা আছে, এটা একটা পারিভাষিক শব্দ, যার মানে কি জনসমাবেশ স্থান বা বাজার স্থান। অর্থাৎ 11 হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ জনসমাগম হয় এবং বাজার হয়। এটি প্রাচীন গ্রিক শহরগুলির একটি উন্মুক্ত স্থান, যেখানে নাগরিকরা মিলিত হতো, কেনাকাটা করত এবং রাজনৈতিক সামাজিক কার্যক্রম মানে কর্মকাণ্ডের অংশ নিত। তার মানে 11 বলতে যেটা বোঝাচ্ছে সেটা শুধু বাজার বোঝাচ্ছে না। আগে মানুষ কি করতো? এখানে রাজনৈতিক আলাপ করতো, সামাজিক আলাপ করতো, এমন একটা স্থানকে কি বলা হয়? 11 বলা হয়। কি বলা হয়? যেখানে কেনাবেচাও হবে, যেখানে মানুষের সমাগমও হবে, কেনাবেচা হবে, আলোচনা হবে, রাজনৈতিক হোক বা সামাজিক হোক, এটাকে আমরা কি বলতেছি? 11 বলতেছি। বাট ওই অপশনের দিক থেকে আমার এখানে উত্তর হচ্ছে কি পণ্যাগার, হ্যাঁ, বা বেচা কেনার জায়গা, যেটা বুঝতে পারছো? সেই দিক থেকে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? পণ্যাগার। আমার যেটা বলে সেটা হচ্ছে মুক্ত অঞ্চল। মুক্ত অঞ্চল মানে কি? যেখানে সবকিছু করা যায়, এরকম আর কি। এখানে অপশন অনুযায়ী সেটা উত্তর হচ্ছে পণ্যাগার। ঠিক আছে ভাইয়ারা? ওকে, পণ্যাগার। ওকে ভাইয়া, পরবর্তী প্রশ্নটা আসি।
দেখো পরবর্তী প্রশ্নটা দেখাবো, ধরবা শিখবা। পরবর্তী প্রশ্নটা কি দেখো, বিদ্রোহী কবিতায়, তাহলে দেখো আমি কি কি দেখাইলাম তোমাকে। তুমি প্রথমে শব্দের উৎস দেখবা, আমি যে যদি টার্মগুলো তোমাকে গুরুত্ব দিতে বলতে সেগুলো দেখো। তুমি যে বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবা, 1 নম্বর বিষয় কি, শব্দের উৎস। শব্দের উৎস বাংলাতে যে আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, চীনা শব্দ যেগুলো আছে, এগুলো কোনটা কোন শব্দ থেকে আসছে এগুলো শিখে ফেলবা। এরপরে কি শিখবা, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ এগুলো একবারে মুখস্থ করে ফেলবা। বিগত বছর যেগুলো আসছে, আগে প্রথম কাজ হচ্ছে বিগত বছর যেগুলো আসছে এগুলো শেষ করবা আগে। মানে এই বছর মানে বিগত 10 বছর যেগুলো আসছে, যেমন এগুলো কোথায় বাবা, ওই শারকর সময় কিন্তু বাবা সুন্দর মতো। তাহলে ওই জিনিসগুলো তুমি আগে কি করবা, মুখস্থ করবা। তোমার প্রথম কাজ হচ্ছে বিগত বছর যেগুলো আসছে আগে এগুলোকে খেয়ে ফেলা, এগুলোকে খেয়ে ফেলতে হবে, ঠিক আছে। এরপর যেটা করবা সেটা হচ্ছে শব্দার্থ। কোন শব্দার্থ ভাইয়া, একটু আসতে দিয়ে দাঁড়াও। শব্দার্থ, কিরকম শব্দার্থ, এই শব্দার্থ তুমি পড়বা। তোমার টেক্সট বই, তোমার বাংলা প্রথম যে বইটা আছে না, এই বইয়ের শেষে যে শব্দার্থগুলো দেওয়া আছে, গল্পের শেষে বলো, কবিতা শেষে বলো, যে শব্দার্থগুলো দেওয়া আছে এগুলো সুন্দর মতো শেষ করবা। তাহলে কি বললাম, শব্দের উৎস, পারিভাষিক শব্দ, শব্দার্থ, সর্বশেষ হচ্ছে বাগধারা। কি ভাইয়া, এই বাগধারা, এই যে বাগধারা, শব্দার্থ, পারিভাষিক শব্দ এবং শব্দের উৎস, কোনটা কোন শব্দ থেকে আসছে, কোনটা কোন শব্দ, এগুলো সুন্দর মতো দেখবা। তাহলে আমি এগুলো থেকে এগুলো পাইলাম, ঠিক আছে, এগুলো দেখবা তুমি সুন্দর মতো। ওকে ভাইয়া, ওকে। দেখো তাহলে এই যে দেখো কবিতার মধ্যে, বিশ্বাস করো ভাই, এই বিশ্ববিদ্যালয়ে এত সহজ কোশ্চেন করে তুমি ভাবতে মানে অবাক হবা। এখন দেখো তো, বিদ্রোহী কবিতা যে পড়ছে, বিদ্রোহী কবিতা যে মানে একবার হলে পড়ছে সে অবশ্যই পারবে। কবি কি করতে চায় কবিতায়, কবি কি সব ভেঙে মানে কথা বলেছেন, কবি সবকিছু ভেঙে আবার গড়তে চাইছেন, মানে সবকিছু কি করে ধ্বংস করে শেষ করে চুরমার করে কি করতে চাইছেন, আবার গড়তে চাইছেন। যারা কবিতা একবার হলো পড়ছো তারা এই অংশটা পারবা, পারার কথা। যারা পারো নাই তারা ব্যর্থ, তারা এখানে মানে ব্যর্থ হয়েছে তোমরা একেবারে সহজ। বিদ্রোহী কবিতা যারা একবার পড়ছে তারা অবশ্যই পারার কথা, এটা পারার কথা ভাই। আমি আবার বলতেছি, আগামীবারও এত কঠিন কোশ্চেন হবে না, আগামীবারও এত কঠিন কোশ্চেন হবে না, একেবারে ভাষা কোশ্চেন। অন্যান্য বিশ্ববিদ্যালয় একেবারে ডিপ কোশ্চেন করে, মানে গভীর থেকে কোশ্চেন করে। বাট এই বিশ্ববিদ্যালয়ে যেটা কথা বলতেছি, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কথা বলতেছি আমি, এই বিশ্ববিদ্যালয়ে একেবারে সহজ করে কোশ্চেন করে। এখন দেখো কিরকম সহজ থেকে কোশ্চেন করে, একটা নমুনা দিই তোমাকে। দেখো এই বিশ্ববিদ্যালয় তুমি পড়ছো, নত্য সত্যবিদ্যালয়ের বানান পড়তে তুমি শেষ। বানানের নিয়ম, রি রস কোথায় বসবে, রি রস কোন জায়গায় হবে না, এগুলো তুমি পড়তে শেষ। মানে স্বভাবতই মূর্ধন্য সহ হয়, মূর্ধন্য হয়, যেমন চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, মন। তুমি শিখছো না ভাইয়া? হ্যাঁ, এগুলো শিখছো, তুমি সব শিখে ফেলছো। বাট পরীক্ষা শিখে জানো, পরীক্ষা আসছে এই নত্য বিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, মানে নত্য যে বিধানটা এটা কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, এটা একেবারে বেসিক। মানে নত্য সত্য বিধান শুরু করার আগে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই নত্য সত্য বিধান কাজে লাগে কোন শব্দের মধ্যে, সেটা তৎসম শব্দের মধ্যে। কোন শব্দের মধ্যে? তৎসম শব্দের মধ্যে। প্রিয় ভাইরা দেখছো, আমি বারবার বলি ঠিক আছে, একটু কঠিন কোশ্চেন করে, দুই একটা টাফ করতে হয়, কারণ বিশ্ববিদ্যালয়ে একটা মান আছে তো ভাই, মান থাকা লাগবে। কিন্তু তুমি যদি ভেবে নাও প্রশ্ন সবই কঠিন, তাহলে তোমার ব্রেন সিগন্যালটা ওইভাবেই দিবে, আর প্রশ্ন উত্তরগুলো তুমি এইভাবেই করতে পারবা। বুঝতে হবে। দেখো এই যে এই প্রশ্নটা, নত্য সত্য বিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, তৎসম শব্দ বা সমষ্টি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একেবারে যারা নত্য সত্য বিধান শিখায় তারা অবশ্যই শিখানোর আগে বলে নেয় যে নত্য সত্য বিধান হচ্ছে তৎসম শব্দের ক্ষেত্রে খাটবে। এটা একেবারে বেসিক। এখন এই প্রশ্নটা কোথায় আসছে? এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে ভাই, আসছে। আমি বানাই বলতেছি না, অনেক প্রমাণ আছে, এখানে আসছে। আবার বলছে কি সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি বিচ্ছেদ করতে করতে তুমি শেষ। পরীক্ষা আসছে সন্ধি বিচ্ছেদ মানে কি, বা সন্ধি শব্দের অর্থ কি, এটা পরীক্ষা আসছে। আবার আসে সন্ধি কয় প্রকার। চিন্তা করো একটা বিশ্ববিদ্যালয়ে কতটা সহজ কোশ্চেন হলে হয়, মানে কতটা সহজ করে কোশ্চেন করে। সন্ধি বিচ্ছেদ, ক থাকলে গ হবে, চ থাকলে ম হবে, অনুষ্ঠ থাকলে ম হবে, এগুলো আসে নাই। আসছে কি সন্ধি কয় প্রকার, এটা পরীক্ষা আসছে। দেখো আমি যদি মিথ্যা বলে থাকি, দেখো তুমি প্রশ্ন ব্যাংক খোলো, দেখো এগুলো আসছে কিনা। অবশ্যই আসছে, এগুলো আসছে। বুঝতে পারছো? কঠিন কিচ্ছু না, তুমি ভয় পাবা না, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ভয় পাবা না, মনের মধ্যে সাহস রাখবা।
এই 30টা, এই যে বাংলায় 30টা কোশ্চেনের মধ্যে 30-এর মধ্যে 28, এই যে 28 পাওয়া খুব সহজ। একবার একটু কোন টপিক পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, এটা যখন তুমি বুঝে ফেলবা আর সুন্দর মতো প্রতিদিনের পর প্রতিদিন শেষ করবা, 28 পাওয়া পসিবল। এটা একবার সহজ বা পসিবল, একবার পসিবল। ঠিক আছে ভাইরা? ওকে, ঠিক আছে। পরে আসি, দেখো তাহলে কি করা, চুরমার করা, এটা জানো। তাহলে বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করে কথা বলেছেন, চুরমার, আবার চুরমার করার কথা বলেছেন। হ্যাঁ, সি নাম্বারটা। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, পরে দেখো ভাইয়া, পরবর্তী প্রশ্ন আসি। দেখো এগুলো দেখছিলাম একটু আগে। ওকে, এটা সি ইউনিট, অর্থাৎ যারা সি ইউনিটের মধ্যে আছে, যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, একটু বলে নেই, যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, সি ইউনিটের মধ্যে কিন্তু অ্যাকাউন্টিং নাই, ম্যানেজমেন্ট নাই, ফিনান্স নাই, কিছু, এগুলো কোনো কিছুই পরীক্ষা হয় না। এখানে পরীক্ষা হয় প্রবলেম সলভিং আর অ্যানালিটিক্যাল স্কিল। আবার বলে দিচ্ছি, তুমি যদি অ্যাকাউন্টিং পড়ে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসো, তাহলে ফেল, ওখানেই ফেল। তুমি যখন প্রশ্ন তোমার হাতে দিবে, দেখবে অ্যাকাউন্টিংয়ে কোনো জাবেদা নাই, কোনো কিছু নাই, তখন তুমি একবার হতাশ। এখানে কিন্তু অ্যাকাউন্টিং এর পরীক্ষা হবে না, ম্যানেজমেন্টের পরীক্ষা নাই, এখানে ভিন্ন প্যাটার্নের পরীক্ষা হয়। কি কি বিষয় পরীক্ষা হয়? এই যে প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিল আর ইংলিশ প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল। প্রবলেম সলভিং মানে কি ভাইয়া? এটা হচ্ছে ম্যাথের মতো, ম্যাথ রিলেটেড কিছু। আর অ্যানালিটিক্যাল স্কিল যেটা আছে, এটা হচ্ছে আইকিউর মতো। কিসের মতো? আইকিউর মতো। এই আইকিউটা তোমার ডি ইউনিটে পড়ো, এরকম আর কি, বুঝতে পারছো? ওকে, এরপরে আসি ভাই, দেখো এই যে পদ্য কবিতায় জীবনের সম্বল বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে? এখন যে বা যারা এই কবিতার পাঠ পরিচিতি যারা পড়ছো বা শব্দার্থ যারা পড়ছো, জাস্ট পরীক্ষা পাশ করার জন্য পড়ছো, তারা ধরা খাবা। বা এই কবিতার শব্দার্থ এবং হচ্ছে পাঠ পরিচিতি যারা পড়ে আসছো, তারা এই রত পারবা। যারা পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে পড়ছো ভালো মতো, তারা এগুলো ইজিলি পারবা। ঠিক আছে? তাহলে পদ্য কবিতায় জীবনের সম্বল বলতে বুঝিয়েছেন শস্য। কি বুঝিয়েছেন? শস্য বুঝিয়েছেন। এখন পদ্য কবিতায় কবি জীবনের সম্বল বলতে কোনটাকে নির্দেশ করা হচ্ছে? সেটা হচ্ছে শস্য। কিরকম শস্য? একটা উদাহরণ দিয়ে আসে, দেখো খেয়াল করো। মানে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে সাধারণ প্রশ্ন, মানে সাধারণ প্রশ্নের মধ্যে, এটার মধ্যে যেভাবে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এই সাধারণ প্রশ্নের মধ্যে যেভাবে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, খেয়াল করো। পদ্য কবিতায় জীবনের সম্বল বলতে শস্যকে বোঝানো হয়েছে। ওকে, এই কবিতায় পদ্যকে কেন্দ্র করে মানুষের জীবন জীবিকা এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে, যেখানে শস্যকে জীবনের প্রধান অবলম্বন হিসাবে দেখানো হয়েছে। অর্থাৎ শস্য, তুমি যদি জীবনের যা কিছু করছো, এগুলো যদি ভালো ফিডব্যাক না দিতে পারো, মানে তোমাকে ইনপুট দেওয়া হয়েছে, তুমি আউটপুট দিলে না, তাহলে তুমি শূন্য, তাহলে তুমি জিরো। তোমাকে পড়ানো হচ্ছে বা তুমি চান্স পেলে না, তাহলে তুমি ব্যর্থ। এরকমই তো সমাজ তো এভাবেই দেখে। ঠিক এরকম হচ্ছে, জাস্ট জীবনের প্রতিচ্ছবিটা এখানে তুলে ধরছে আর কি, জীবনের প্রতিচ্ছবিটা এখানে তুলে ধরছে। সেটা উত্তর কি ভাই? সেটা উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা, যেটা হচ্ছে কি এই শস্য, ডি নাম্বারটা। ঠিক আছে ভাইরা? তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি। আমি পরবর্তী প্রশ্ন আমার আসি। দেখো, ওকে, এটা দেখি। এই যে দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ, তোমাদের হয়তো শর্ট সিলেবাসের মধ্যে এটা পড়ো নাই, আমি ধরে নিচ্ছি তুমি পড়ো নাই, বা তোমাকে এটা পড়তে হবে। তোমার যারা পরীক্ষা দিবা, এই কবিতা থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে। গত বছর প্রশ্ন আসছিল তস্কর। কি আসছিল? এই তস্কর শব্দের অর্থ কি? পরীক্ষা প্রশ্ন আসছিল। তস্কর মানে কি ভাইয়া? তস্কর মানে হচ্ছে চোর। কি ভাইয়া? চোর। হ্যাঁ, তারপরে কি বলছিল পরীক্ষা প্রশ্ন? তাঁত মানে কি? তাঁত মানে হচ্ছে চাচা। তাঁত মানে কি? চাচা। পরে পরীক্ষা প্রশ্ন আসে কি? অরিন্দম। অরিন্দম শব্দের অর্থ কি? পরীক্ষা আসে। অরিন্দম শব্দের অর্থ কি? অরিন্দম মানে, অরি মানে শত্রু, দম মানে দমন করা, অর্থাৎ শত্রুকে দমন করে যে অরিন্দম। অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? মেঘনাথকে বোঝানো হয়েছে। তাহলে এইগুলো তোমাকে আস্তে আস্তে দেখে নিতে হবে ভাই। অ্যাডমিশন যদি শর্ট সিলেবাস পড়ে যাও, ধরা খাবা। শর্ট সিলেবাস কোনো শব্দ নাই, ফুল সিলেবাসে এক্সাম হবে, ফুল সিলেবাসে এক্সাম হবে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে দেখো কি বলছে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশ, মেঘনাদ বোধ কাব্যের কোন স্বর্গ থেকে সংবলিত হয়েছে বা নেওয়া হয়েছে? এই যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আমরা পাই, এই কবিতাটা মেঘনাদ বোধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? পরীক্ষা প্রশ্ন আসছে। এখন এইটা কোথায় বাবা করতে, এই প্রশ্নটা কোথায় আসছে? হ্যাঁ, এই প্রশ্নটা আসছে কোথায় ভাইয়া? এটা হচ্ছে জাস্ট এই কবিতার পাঠ পরিচিতিতে এটা আছে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে আসছে। বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে এই পরীক্ষার প্রশ্ন এটা আসছে। ওকে ওকে, ঠিক আছে ভাই। পরবর্তী প্রশ্নটি দেখি। দেখো, এই দেখো, খেয়াল করো। বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বোধ কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে সংবলিত হয়েছে এবং
এবং মেঘনাদ বধ কাব্যের স্বর্গ আছে মোট 9টা। কয়টা? 9টা। খেয়াল করো, 9টা স্বর্গ আছে, আর মধ্যে 6ষ্ঠ নম্বর হচ্ছে বধ। দেখছো, একটু আগে বলছিলাম না যে মেঘনাদ বধ কাব্য যেটা আছে এটার মানে 6 নাম্বার যেই স্বর্গটা আছে এখান থেকে মানে এটা তুলে ধরছে আর কি। তার মধ্যে সংবলে আছে কয়টা? 9টা আছে। 9টা থেকে 6 নাম্বার যেটা সেটা থেকে এটা নেওয়া হয়েছে, বুঝছো? এই যে বধ, 6 নাম্বার হচ্ছে বধ। ওকে প্রিয় ভাইরা, পরবর্তী আসি। এমন বলা হয়েছে কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে রচিত। এগুলো পরীক্ষা আসে। ওই যে অক্ষর বৃত্ত, কোনটা কোন বৃত্ত, কোনটা মাত্রা বৃত্ত, কোনটা অক্ষর বৃত্ত, কোনটা অমিত্রাক্ষর ছন্দে রচিত, এগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিভূষণ মেঘনাদ হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দে রচিত। ওকে নেক্সট কোশ্চেন। এতে ফেব্রুয়ারি 1969 কবিতায় বৈশিষ্ট্য কোনটি? ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য কোনটা? এটা কি গদ্য, ছন্দ, প্রবাহমান ভাষা, অষ্টক ঘটক বিভাজন, ছন্দ, নাকি হচ্ছে অন্তমিলন বলা হয়েছে আর কি। এখন এই ফেব্রুয়ারি 1969 কবিতাটা আবার কি জানি আবার ফিরেছে সালাম, এরকম একটা কবিতা। এটা সালাম বরকত যে নাম আছে, এই তোমার হচ্ছে 21শে কৃষ্ণচূড়া আর কি। এই ফেব্রুয়ারি 1969 কবিতাটা তুমি পড়লে দেখবে গদ্য ভাষায়, মানে এখানে ছন্দে তেমন একটা মিল পাবা না, তুমি তেমন একটা মিল পাবা না, জাস্ট এটা গদ্য ভাষায় মানে ওটার মতো মনে হবে, এবং এটা হচ্ছে একটা প্রবাহমান ভাষা, যেটা কি সবসময় বই যাচ্ছে এরকম ভাষা। সেই হিসাবে শুরু করতে হচ্ছে গদ্য ছন্দ এটা, এবং এটা হচ্ছে প্রবাহমান ভাষা। ওকে পরবর্তী দেখি ভাইয়া কি বলছে, দেখো প্রাদি সমাস, একটু খেয়াল করো। এই যে প্রাদি সমাস, সমাসের উদাহরণ কোনটা? প্রাদি সমাসের উদাহরণ কোনটা বলা হয়েছে, একটু খেয়াল করো। এই প্রাদি সমাস তুমি কিভাবে চিনবা? প্রাদি সমাস তুমি কিভাবে চিনবা? তোমাকে জাস্ট একটু পরে বলতেছি তুমি কিভাবে চিনবা। প্রাদি সমাস, আমরা সমাসের মধ্যে অনেক সমাস পাই, আর এই সমাজ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, সমাজ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, লিখে রাখো। প্রতি বছর আসছে, আগামী বছর আসবে। এই বছর আসে 2টা, এবছর আসে 2টা প্রাদি সমাস আসছে, পরে সপ্তাহ আসছে, এগুলো আসছে। ঠিক আছে, ওকে তাহলে দেখো প্রাদি সমাস কি সমাস? প্রাদি। এই প্রাদি সমাসের উদাহরণ কোনটা? কোনটা দেখো, কালান্তর, পরে কালান্তর হচ্ছে নিত্য সমাস, হ্যাঁ, কালসাপ, উদ্বেল, নাকি হচ্ছে প্রবচন। এগুলো চেনার উপায় হচ্ছে কি, সাধারণ প্রশ্নের মধ্যে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে। কিভাবে প্রাদি সমাস চেনার উপায় কিভাবে দেখো, অব্যয় পদ, প্রপতি, অনু, পরি ইত্যাদি এই অব্যয় থাকবে, মানে শব্দের শুরুতে কি থাকবে? প্র থাকবে, পরি থাকবে, অনু থাকবে। হ্যাঁ, যদি থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে প্রাদি সমাস হবে। যেমন দেখো কি আছে, প্রবচন, শেষে কি আছে? প্রথমে প্র আছে, পরে দেখো পরিভ্রমণ, প্রথমে কি আছে? পরি আছে, পরিভ্রমণ। তাহলে শুরুতে কি থাকবে? প্র থাকবে অথবা পরি থাকবে, হ্যাঁ পরি থাকবে, তাহলে সেটা কি হবে? প্রাদি সমাস হবে। তাহলে উত্তরটা কি হচ্ছে এখানে? এর উত্তরটা কি হবে ভাইয়া? তাহলে সেটা উত্তর হবে ডি নাম্বারটা, প্রবচন। ডি নাম্বারটা সেটা হচ্ছে প্রবচন উত্তর। এই ফারজানা আক্তার বলছে প্রবচন। ওকে পরে দেখো পরবর্তী আসি। পরবর্তী কি বলছে দেখো, সমাহিত শব্দের অর্থ কি? এই যে সমার্থক শব্দ, এটা বলছিলাম না তোমাকে, সমার্থক শব্দ তোমাকে পড়তেই হবে। সমার্থক অথবা বিপরীতার্থক, বিপরীতার্থক শব্দ তোমাকে পড়তে হবে, মানে তুমি এটাকে স্কিপ করে যেতে পারবে না। সমার্থক না বিপরীতার্থক, বিপরীত শব্দ বা সমার্থক শব্দ যে কোনো একটা আসবে, এখন একটু খেয়াল করো, সমাহিত কি? সমাহিত মানে কি? যে মানুষ যখন মারা যাওয়ার পরে মানুষকে সমাহিত করা হয়। সমাহিত মানে কি? কবরস্থ করা হয় বা কবর দেওয়া হয়। তাহলে সমাহিত শব্দের অর্থ কি? সমান না, সমধর্মী না, কবরস্থ। হ্যাঁ, সমাহিত শব্দের অর্থ হচ্ছে কবরস্থ করা। কি করা? কবরস্থ। বুঝতে পারছো? সমাহিত মানে হচ্ছে কবরস্থ করা। ঠিক আছে, এখানে একটু ব্যাখ্যা আসি। এখানে আর কিছু ব্যাখ্যা আসি যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমার, যেগুলো হচ্ছে সমশব্দ, যেগুলো পরীক্ষা আসার মতো। যেমন দেখো পৃথিবী, এই শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, মানে পৃথিবীর সমর্থক শব্দ যেগুলো আছে এগুলো দেখি। জগৎ, বসুধা, ধরা, মেদিনী, ভুবন, বসুন্ধরা, বিশ্ব, বসুমতী, অদিতি, ভূধরিণী, অবনী, পৃথ্বী, এগুলোর সবগুলো অর্থ হচ্ছে পৃথিবী। এগুলোর সবগুলো অর্থ কি? পৃথিবী। মানে পৃথিবীর যে সমস্ত শব্দগুলো আছে এগুলো মুখ তুলে নেবা, ঠাড়া মুখ তুলে নেবা। পরাশি প্রভু, কর্তা, মনিব, কর্তৃত্ব, ঈশ্বর, রাজা, স্বামী বা অধিপতি, এগুলো মানে হচ্ছে প্রভু। পরে বায়ু কি?
ভ বাতাস, পবন, মলয়, হাওয়া, মরুদ, অনিল, সমীর বাই সমীরণ। সমীরণ এইগুলোর মানে হচ্ছে কি বাতাস বা বায়ু। তাহলে এই যে শব্দগুলো আস্তে আস্তে তোমাকে মুখস্থ করতে হবে, তুমি হুট করে পারবা না ভাইয়া, তোমাকে আস্তে 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 একদিন করে, 2 দিন করে, 3 দিন করে আস্তে আস্তে পড়তে হবে। হুট করে এগুলো হবে না, পসিবল না, আস্তে 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 হবে। সেই জন্য তোমাকে সুন্দর সাজিয়ে দিয়েছি আমি, একসাথে সব দিনে তোমাকে সব দিছি বা সব দিনে তুমি আস্তে আস্তে নিজে গড়বা, নিজে গড়ে উঠাবা আর কি, এবার আস্তে আস্তে পড়বা, সময় আছে ইনশাল্লাহ। এরপর আসি দেখো, নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী কে? হত্যাকারী কে? তার মানে কি, এই যে বলে দিচ্ছি লাল সালু, লাল সালু, লাল সালু যে উপন্যাসটা তোমাদের আছে, আর সিরাজউদ্দৌলা যে নাটকটা আছে, সিরাজউদ্দৌলা, হ্যাঁ যে নাটকটা আছে, এই নাটক থেকে এবং উপন্যাস থেকে প্রতি বছর একটা, এখান থেকে একটা 2টা কোশ্চেন তুমি পাবা। মানে প্রশ্ন যে 30টা করা হবে, 30টা করার আগে মানদণ্ডটা হচ্ছে এরকম, লাল সালু একটা কোশ্চেন হবে বা সিরাজউদ্দৌলা একটা কোশ্চেন হবে। তার মানে কি প্রতি বছরে আসবে, এটা 100% শিওর থাকো। লাল সালু, সিরাজউদ্দৌলা এই 2টা থেকে 2টা প্রশ্ন থাকবেই থাকবে। মানে তুমি এই 2টা স্কিপ করা মানে হচ্ছে তুমি 2 নাম্বার মাইনাস খেলা। তুমি এই 2টা স্কিপ করো মানে হচ্ছে 2 নাম্বার কি হবে, তোমার থেকে মাইনাস হবে, তোমার থেকে মাইনাস হবে। তাহলে তুমি স্কিপ করবা না অবশ্যই। ওকে, লাল সালু আর সিরাজউদ্দৌলা। এখন দেখো এটা যেটা আসছে, নবাব সিরাজউদ্দৌলা হত্যাকারী কে? সে কে? সে মীর জাফর না, মীর জাফর বিশ্বাসঘাতকতা করছে, হত্যা করে নাই। মিরন না, মোহাম্মদ ইবেক নাকি মীর কাসিম? দেখো উত্তরটা কি হবে, উত্তরটা তোমাকে বলতেছি। দেখো উত্তরটা কি, উত্তরটা এখানে দেওয়া আছে মোহাম্মদ ইবেক। কি বেক? এই মোহাম্মদ ইবেক। এই মোহাম্মদ ইবেক ওই সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে তার চরিত্র কি, সে কি কাজ করছে সব এখানে লেখা আছে। মানে মোহাম্মদ ইবেক মানে কি কি করছে গল্পের মধ্যে, ওর কাহিনীগুলো কি, ওর পুরো গল্পের মধ্যে কি কি কর, সবগুলো এখানে লেখা আছে। এই ঠিক এই লেখাগুলোই তোমার হচ্ছে সুন্দর মতো আর গোছানো হবে, শাটল প্রশ্নের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে। পরে দেখো, ওকে ভাই দেখো, সিরাজের হত্যাকারী কে? মোহাম্মদ ইবেক। তাহলে মোহাম্মদ ইবেক হচ্ছে সিরাজের হত্যাকারী 10,000 টাকার লোভে। কয় হাজার? পরীক্ষাটাও আসে 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনায়, মানে মিরনের মানে প্ররোচনার মধ্যে, মিরনের ধোকার মধ্যে পড়ে সে নবাবকে খুন করে। তাহলে পরীক্ষাটাও আসে মোহাম্মদ ইবেক যে হত্যা করলো, কার আদেশে হত্যা করলো? সেটা হচ্ছে মিরন। মোহাম্মদ ইবেক সিরাজউদ্দৌলাকে হত্যা করলো কার আদেশে? সেটা হচ্ছে মিরনের আদেশে। মিরন তাকে 10,000 টাকা দিবি বলে সে কি করে, তার প্ররোচনার মাধ্যমে মোহাম্মদ ইবেক তার হচ্ছে সিরাজকে হত্যা করে। ওকে, নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলে সে লাঠি দিয়ে নবাবকে ফেলে দেয় এবং ছুরি আঘাত হত্যা করে। তাহলে কি দিয়ে হত্যা করে? ছুরির আঘাত হত্যা করে, লাঠি দিয়ে তাকে ফেলে দেয়, এবং অথচ নবাবের পিতা তাকে আপন সন্তানের মতো লালন পালন করেন এবং নবাবের মাতা হইচই করে তার বিয়ে দেন। তার মা তাকে হইচই করে বিয়ে দিয়েছে, মোহাম্মদ ইবেককে বিয়েও দিয়েছেন। নাটকের সবচেয়ে জঘন্য চরিত্র হচ্ছে মোহাম্মদ ইবেক। নাটকের সবচেয়ে জঘন্য চরিত্র হচ্ছে মোহাম্মদ ইবেক। ওকে, এটা হচ্ছে মোহাম্মদ ইবেক। তাহলে বুঝতে পারছো মোহাম্মদ ইবেক কি করছে না করছে। ওকে, পরে দেখো রেনকোট গল্পে রেনকোট কিসের প্রতীক? মানে এই রেনকোট গল্পের মধ্যে রেনকোটটা আমার কিসের প্রতীক? হ্যাঁ, রেনকোটটা কিসের প্রতীক একটু দেখি। রেনকোট গল্প মানে কবিতায় রেনকোট কিসের প্রতীক? রেনকোট হচ্ছে সাহস আর হচ্ছে কি দেশপ্রেমের প্রতীক। রেনকোটটা হচ্ছে মুক্তিযোদ্ধার প্রতীক, তো সাহসের প্রতীক। তাহলে রেনকোট গল্পের রেনকোটটা হচ্ছে কিসের প্রতীক? সাহস ও দেশপ্রেমের প্রতীক। মানে এর মধ্যে ঝুঁকলে সাহস চলে আসে, এরকম একটা প্রতীক বোঝানো হয়েছে আর কি। যারা পরে থাকে সে মুক্তিযুদ্ধ হয়ে যায়। রেনকোটটা যার গায়ে যায় তার মধ্যে একটা কি মানে দেশপ্রেম ভাব চলে আসে, এরকম ভাব। তাহলে সাহস আর দেশপ্রেম গল্পটা পড়লে বুঝতে পারো। নুরুল হুদা গল্পের নায়ক ছিল, মানে মেন চরিত্র ছিল। নুরুল হুদাকে তোমার হচ্ছে মিলিটারিতে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে পরে অনেক মারামারি মানে মারছে। মারার পরও সে বলে নাই, মুখ খুলে বলে নাই যে মুক্তিযোদ্ধারা কোথায় আছে, উনি বলে নাই। কিন্তু উনি কিন্তু দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, ওকে ভাইয়ারা। পরে দেখো, এটা মনে হয় আমার সর্বশেষ কোশ্চেন, মেবি এটা আমার মনে হয় সর্বশেষ না, আরো একটা আছে, আরো একটা কোশ্চেন আছে। এটা দেখো, এটা খেয়াল করো, এই যে একটা কোশ্চেন দেওয়া আছে সপ্তাহ। এই সপ্তাহ শব্দটি সমাসসাধিত। এই যে সপ্তাহ শব্দ যেটা আছে, হ্যাঁ সপ্তাহ শব্দ যেটা আছে, এই শব্দটা, এই যে সপ্তাহ শব্দটি কোন সমাদিত মানে সমাসসাধিত? এই সপ্তাহ শব্দের খেয়াল করো তো, সপ্ত যোগ অহ মানে কি সপ্তাহ। সপ্তাহ মানে কি ভাইয়া? সপ্তাহ মানে 7। এখন আমরা পড়ছিলাম
যে শব্দের শুরুতে সংখ্যা থাকবে সেটা হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। মনে রাখবা, জাস্ট বেসিক্যালি এমন হয় আর কি, সংখ্যা শব্দের শুরুতে যদি সংখ্যা থাকে তাহলে সেটা কোন সমাস হয়? সেটা দ্বিগু সমাস হয়। তাহলে দ্বিগু সমাস কি থাকবে? সংখ্যা থাকবে, সংখ্যা থাকবে। কোথা থাকবে? শব্দ শুরুতে। তাহলে শব্দ মানে কি? 7, 7 অহের সমাহার, 7 দিনের সমাহার। সপ্তাহ, সপ্তাহ, সপ্তাহ। গুড, এই তো বি নাম্বারটা। তাহলে দ্বিগু সমাস মানে কি? দ্বিগু সমাস হচ্ছে সংখ্যা থাকবে। কি থাকবে? শব্দের শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখি। নিচের কোন শব্দটি ফার্সি নয়? খেয়াল করো, বলছে কি নয়। নিচের কোন শব্দটা ফার্সি নয়? ফার্সি নয় তার মানে কি? রোজা ফার্সি, আমরা আরবিতে বলি সিয়াম। নামাজ ফার্সি শব্দ, আমরা আরবিতে বলি সালাত। চমন ফার্সি শব্দ। এই রোজা, নামাজ, চমন, এই তিনটে ফার্সি শব্দ। বাট এই তালা যেটা আছে, এই তালা, চাবি, এই তালা হচ্ছে পর্তুগিজ শব্দ। তালা মানে নিচের কোনটা ফার্সি শব্দ নয়? উত্তর হচ্ছে আমার তালা। উত্তর হচ্ছে কি? তালা। তুমি যখন দেখবা সবগুলো জেনেই ফেলছো, মানে তুমি জানো তালা শব্দটা ফার্সি মানে পর্তুগিজ শব্দ, তুমি জানো, তাহলে তোমাকে দেখতে হবে না। তাহলে উত্তর এটা ডাইরেক্ট উত্তর দিয়ে বলো, সময় নষ্ট করা লাগবে না, এখানে উত্তর পারে ফেলবো। তার মানে দেখো, তুমি যখন ফার্সি শব্দ মুখস্থ করবা তোমার জন্য ইজি হয়ে যাবে। আবার যখন তুমি পর্তুগিজ শব্দ মুখস্থ করবা তখন তোমার ইজি হয়ে যাবে। তুমি বাদ্য শিখে যাবা, যে এটা মানে হচ্ছে এটা, এটা শব্দ মানে হচ্ছে এটা, বাদ্য শিখে যাবা, তখন তোমার কাছে এগুলো ইজি হবে। আসলে ভাই অ্যাডমিশন কঠিন না, ভয় পার কিছু নাই। প্রথমে ভয় পাইতে হবে না, তোমার মনে সাহস রাখতে হবে যে আমি পারবো, আমি পারবো, আমার দ্বারা পসিবল, আমার দ্বারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, মেরিট পজিশন, টপ মেরিট পজিশনে নিয়ে আসা, টপ মেরিট পজিশন করা, এটা পসিবল। এটা তোমাকে আগে বিশ্বাস করতে হবে। আত্মবিশ্বাসটা মেন ইম্পর্টেন্ট। তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এই বিশ্বাসটুকু, হিম্মতটুকু মনের মধ্যে রাখতে হবে। রাখার পরে মাঠে নামতে হবে। তুমি যদি ভয়ে 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 নামো তাহলে তুমি আগাইতে পারবে না ভাইয়া। সামনে গিয়ে পথ হারা হয়ে যাবা, বিচ্যুত হয়ে যাবা। তোমাকে সাহস রাখতে হবে, আমি 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 যেই হোক, আমি যদু কদু মধু যেই হোক না কেন, আমি চান্স পাবো। বিশ্ববিদ্যালয়ে যদি একটা আসন থাকে, ওই একটা আসন আমার হবে। বিশ্ববিদ্যালয়ে একটা আসন আছে, একটা জাস্ট একটা আসন আছে, ওই একটা আসনে আমার হবে। জাস্ট এই প্রতিজ্ঞাবদ্ধ, এই মনোবল, এই আত্মবিশ্বাস মনের মধ্যে রাখতে হবে, দেন পড়া স্টার্ট করতে হবে। তাহলে দেখবো অটোমেটিক্যাল চান্স পেয়ে যাবা। তুই চান্স না, টপ করতে পারবা, টপ লিস্টে আসতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, এটা ছিল আজকের ক্লাসের আমার সর্বশেষ কোশ্চেন। হ্যাঁ, এখানে ফার্স্ট শব্দ যেগুলো আছে সেগুলো এখানে লেখা আছে। খোদা, গুনাহ, দোজক, নামাজ, ফেরেশতা, বেহেশত, রোজা, কারখানা, চশমা, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোষক, দরগাহ, এগুলো লেখা আছে। এগুলো তো ফার্সি শব্দ আমার। হ্যাঁ, ভয়ের কিছু না ভাইয়া, একেবারে বলছি না, ওয়াদা দিছি না ভাইয়া, ওয়াদা দিছি না, ওয়াদা দিয়েছি যে একেবারে শেষ পর্যন্ত, অ্যাডমিশনের আগ পর্যন্ত, একবারে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে আছি, থাকবো। আর যদি আমাদের হায়াত দিয়ে রাখে, আর যদি সে পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ শরীর মন সবকিছু ঠিক থাকলে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমরা তোমাদের সাথে আমরা আছি, দোয়া করবা, সবসময় থাকতে পারি ইনশাল্লাহ। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে রাখতেছি। তোমরা সুন্দর মতো ক্লাস করো। আমাদের যে পেড বেচ, তোমার টার্গেট সিউ ড্রিম বেচ, ইতিমধ্যে অনেক শিক্ষার্থী অ্যাড হয়ে যাচ্ছে। তোমরা যারা অ্যাড হও নাই, জাস্ট দ্রুত অ্যাড হয়ে যাও। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করবো, একেবারে বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডমিশনকে গড়ে তুলবো। বড় অ্যাডমিশনের একটা যাত্রা, সুন্দর যাত্রা হবে এবং আউটপুটটা সুন্দর হবে ইনশাল্লাহ। সে প্রত্যাশা করেই আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।